হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে, কারণ আগের দিন তোমাদের কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তোমরা কিন্তু ক্লাসটাকে ইতিমধ্যে পেয়ে গেছো, কিন্তু আজকে আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। এবং এই প্রশ্নটা কিন্তু এই বছরের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ, এবং তোমাদের অলরেডি কিছুদিনের মধ্যেই তোমরা কিন্তু টেস্ট এবং ফাইনালের দুটো সাজেশানই কিন্তু তোমরা পেয়ে যাবে। ইউটিউবে আপলোড করা হবে সাজেশানগুলো, তোমরা কিন্তু অবশ্যই সেই সাজেশানগুলোকে দেখে নেবে এবং অবশ্যই কিন্তু খাতায় তোমরা লিখে নেবে। তবে এই সাজেশনের মধ্য থেকেই আজকের একটি ক্লাস, সেটা হচ্ছে বাংলায় 50-এর মন্বন্তরের কারণ আলোচনা করো, যেটা কিন্তু তোমাদের 8 মার্কসের আসবে এবার পরীক্ষাতে। এবং এটা কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায় এবং যে চ্যাপ্টারের নাম ঔপনিবেশিক ভারতের শাসন, এই চ্যাপ্টার থেকে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করে দেব। তো ক্লাস শুরু করার আগেই বলে রাখতে চাই, তোমরা অনেকেই আছো যারা আমাকে প্রতিনিয়ত ফোন কল করছো এবং SMS করে বলছো, স্যার আমরা ভিডিও তো পেয়ে যাচ্ছি, আমরা নোটস কী করে পাবো, বিগত 5 বছরের প্রশ্ন উত্তর কী করে পাবো, কীভাবে বিভিন্ন প্রবলেমগুলিকে সলভ করব। আমি তোমাদের আগেও বলেছি, এখন বলেছি, এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সে নাম্বারে পাঠিয়ে লিখে রাখো তোমার নাম, তোমার জেলা এবং তুমি কোন ক্লাসে পড়ো। এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8509456622 এই নাম্বারে, ঠিক আছে? তোমরা এখানে কী কী পাবে? বাংলা, এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, সংস্কৃত এবং পরিবেশ বিদ্যার মতো গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তাই দেরি নয়, ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে, এবং তোমাদের তাড়াতাড়ি খুব সুন্দর ক্লাস 12-এর জন্য একটা খুব সুন্দর কিন্তু একটা গুড নিউজ আসতে চলেছে। তোমরা কি জানতে চাও সেটা কি? সেটা অবশ্যই জানতে গেলে আমাদের চ্যানেলটাকে ফলো রাখো। যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আজকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আজকের ক্লাসটা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলো শুরু করব আজকের ক্লাস। বাংলায় 50-এর মন্বন্তরের কারণ আলোচনা করো। আমি তোমাদের এই ব্যাপারটা একটু আগেও বলে রাখতে চাই, তোমরা কিন্তু আগেও কিন্তু বাংলার 50-এর মন্বন্তর নিয়ে ক্লাস 10-এ কিন্তু অলরেডি পড়ে এসেছো। আবার সেই একই টপিক কিন্তু তোমরা ক্লাস 12-এ পড়ছো, এবং এইটা এই বছরের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আগের বছর আসার কথা ছিল, কিন্তু এই বছর কিন্তু সবথেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট বলে ধরা হচ্ছে, ঠিক আছে? তো চলো দেরি করবো না, শুরু করছি বাংলার 50-এর মন্বন্তরের কারণ। দেখো, কয়েকটা পয়েন্টস নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। একটা হচ্ছে খাদ্য সংকট, খাদ্যের উৎপাদন হ্রাস, খাদ্য সরবরাহ হ্রাস, ভারতে জাপানি আক্রমণের সম্ভাবনা, সরকারি নীতি, চার্চিলের ভূমিকা, খাদ্যশস্যের মূল্যবৃদ্ধি, সরকারের অবহেলা ও উদাসীনতা, এবং 9 নম্বর পয়েন্ট হচ্ছে মজুতদারি। তো চলো, কিভাবে বাংলায় 50-এর মন্বন্তর হলো, এর ফলে আমাদের বাংলাতে কি কি অসুবিধা দেখা দিল, এগুলো সম্পর্কে কিন্তু আজকের ক্লাসটা আলোচনা করব, ঠিক আছে? ক্লাসটা প্রত্যেকে একটু মন দিয়ে শুনবে। দেখো, যখন আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, আমরা প্রত্যেকেই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালটা কত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল হলো 1939 থেকে 1945, মানে 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতবর্ষের অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিল, কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশরা ভারতের উপর তীব্র অর্থনৈতিক শোষণ চালিয়েছিল, এবং এতটাই অর্থনৈতিক শোষণ চালিয়েছিল যে কমসে কম এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীনই 1943 সালের মধ্যে, কি বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 1943 সালের মধ্যে বাংলাতে একটা ভয়াবহ দুর্ভিক্ষ দেখা গেছিল। আর এই ভয়াবহ দুর্ভিক্ষ কেন দেখা গেছিল? কারণ তখন আমাদের বাংলা ছিল অবিভক্ত বাংলা, অর্থাৎ পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা একত্রিত হয়ে থাকতো। ঠিক সেই সময়ে কিন্তু আমাদের বাংলাতে একটা দুর্ভিক্ষ দেখা দিল। শুধুমাত্র দুর্ভিক্ষ যে ইংরেজদের জন্য হয়েছিল তা কিন্তু নয়, এই দুর্ভিক্ষ কিন্তু বিভিন্ন ধরনের মহাজন শ্রেণী বা উচ্চবিত্ত শ্রেণীদের দ্বারাই কিন্তু হয়েছিল। এই উচ্চবিত্ত মহাজন শ্রেণীরা বাজারে খাদ্য থাকাকালীনই তারা নিজেদের খাদ্যকে সর্বদা নিজেদের গুদাম ঘরে এনে মজুত করেছিল। সম্পূর্ণ হাট বাজার, সম্পূর্ণ সব জায়গাতে তারা বাজারে শস্য শূন্য করে দিয়েছিল, খাবার দাবার সমস্ত শূন্য করে দিয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে বাংলায় একটা অভাব আসতে চলেছে, বাংলায় একটা সংকটকালীন পরিস্থিতি আসতে চলেছে। আর সেই জন্য তারা সমস্ত খাদ্যকে নিজেদের গুদাম ঘরে মজুত করে সাধারণ মানুষদেরকে আরও দরিদ্রর পথে নামিয়েছিল। সাধারণ মানুষ খেতে না পেয়ে, অন্ন না পেয়ে অভুক্ত অবস্থায় থেকে তারা কিন্তু প্রচুর মানুষ মৃত্যুবরণ করেছে। না খেতে পেয়ে তারা রাস্তার ফুটপাতে পড়ে মৃত্যু হয়েছে, না খেতে পেয়ে তাদের গায়ে কঙ্কাল বেরিয়ে গেছে, না খেতে পেয়ে তারা কিন্তু
শোষণের চরম সীমায় পৌঁছে গেছিল। একে অর্থনৈতিক শোষণ, ব্রিটিশদের অত্যাচার, জমিদারদের অত্যাচার, তারপরে খরা, তারপরে বন্যা, বিভিন্ন বিশ্বযুদ্ধকালীন যুদ্ধ পরিস্থিতি, লড়াই, দাঙ্গা হাঙ্গামা, যেটাকে ভারতবর্ষকে তথা বাংলাকে একদম কি বলবো মাটিতে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয় এবং যে কারণে আমাদের বাংলায় 50-এর মন্বন্তর দেখা যায়। কেন 50-এর মন্বন্তর বলা হচ্ছে? যেহেতু এটা বাংলার 1350 বঙ্গাব্দে ঘটেছিল। বাংলায় 1350 বঙ্গাব্দ মানে ইংরেজিতে 1943 সাল, আর যেহেতু এটা 1350 বঙ্গাব্দে ঘটেছিল তাই বাংলাকে অনুসরণ করে একে বলা হয় বাংলার 50-এর মন্বন্তর। ঠিক আছে, তো এই সময় কি হলো, বাংলাটা পুরোটাই শ্মশানে পরিণত হয়েছিল। বাংলায় মানুষ না খেতে পেয়ে মৃত্যুবরণ করে গোটা বাংলা শ্মশানে পরিণত হলো এবং অনাহারে খেতে না পেয়ে প্রচুর মানুষ মারা গেল। এবার এই 50-এর মন্বন্তর 1943 সালে হয়েছিল এবং বাংলাতে কততে হয়েছিল? 1350 বঙ্গাব্দে হয়েছিল। যেহেতু এটা 1350 বঙ্গাব্দে হয়েছিল তাই এর নাম হয়ে গেল 50-এর মন্বন্তর। এবার আমরা চলে আসব বাংলায় 50-এর মন্বন্তরের মূল কারণসমূহ, মানে আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা। এই যে 50-এর মন্বন্তরটা হয়েছিল এর ফলে 1941 থেকে 1943 সালের মধ্যেই কিন্তু এই বাংলায় খাদ্য সংকট দেখা গেছিল এবং পর্যাপ্ত পরিমাণ খাদ্যের অভাবে মানুষের প্রাণশক্তি হারিয়ে গেছিল এবং মানুষ দরিদ্র হয়ে পড়েছিল এবং মৃত্যুর দিকে ঢলে পড়েছিল। তারপরে কি, খাদ্যের উৎপাদন কমে গেছিল। কেন? যেহেতু প্রচুর পরিমাণে খরা বন্যা হয়েছিল সেই সময়টাতে, তাই খাদ্যের কিন্তু একটা সংকট দেখা গেছিল। বহু মানুষ, ওই যে বললাম জমিদার শ্রেণীরা নিজেদের স্বার্থের জন্য সমস্ত মাল মজুত করে নিজের গুদাম ঘরে রেখেছিল এবং ধানের উৎপাদন বিগত 10 বছরের তুলনায় অর্থাৎ 1930 থেকে 1940 সালে যদি 80% ধান উৎপন্ন হয় তাহলে 1940 থেকে 1950 সালের মধ্যে হয়তো 20%ও চাল উৎপন্ন হয়নি। এতটা খাবার অভাব দেখা গেছিল আমাদের এই বাংলা থেকে এবং 1943 সালে এতটাই খাবারের অভাব দেখা গেল যে মানুষ একটার পর একটা মানুষ মৃত্যু হতে শুরু করলো। তারপরে খাদ্যের সরবরাহ হ্রাস হয়েছিল। কেন? কারণ 50-এর মন্বন্তরের সময় খাদ্যের তুলনায় অর্থাৎ খাদ্যের যে চাহিদা তার চাহিদার তুলনায় যোগানে বেশি ঘাটতি পড়েছিল। কিসের যোগানে ঘাটতি পড়েছিল? ধরো আমাদের বাংলাতে তখন যদি ধরো একটা গ্রামে 100 জন লোক আছে কিন্তু সেখানে হয়তো খাবার ঢুকেছে 2 কেজি, অর্থাৎ 100 জনের খাবার কি 2 কেজি চালে মেটে? 100 জনের খাদ্যের ক্ষুধা কি 2 কেজি চালে মেটে? এই ধরনের খাদ্যের অভাব দেখা গেছিল। অর্থাৎ জনসংখ্যা বেশি কিন্তু খাদ্য কম, যোগান কম, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, চাহিদা বেড়ে যাচ্ছে কিন্তু যোগান কমে যাচ্ছে। এর ফলে কি হয়েছিল, বাংলাতে খাদ্য সরবরাহ অনেকটাই কমে গেছিল। এছাড়াও বিভিন্ন জায়গাতে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছিল। বিভিন্ন জায়গাতে রেলপথে, জলপথে, স্থলপথে সব জায়গাতে যোগাযোগ ব্যবস্থা পুরোটাই ছিন্ন হয়ে গেছিল। এমনকি ব্রিটিশরা, অন্যান্য দেশরা যদি সাহায্য করতে চেয়েছিল ঠিকই, কিন্তু ব্রিটিশরা বলেছিল যে বাংলাতে খাদ্য সরবরাহ করে কোনো লাভ হবে না। জলপথে, স্থলপথে, আকাশপথে সব জায়গাতে বাংলায় খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছিল এই ব্রিটিশরা, যাতে এই বাংলার লোকেরা না খেয়ে মরে এবং এর ফলে বাংলাটা তাদের হাতে আসবে, তারা বাংলায় শাসন শুরু করবে। এই পরিকল্পনায় তারা কিন্তু সাধারণ মানুষদের উপর অত্যাচার চালিয়েছিল এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলিতে এতটাই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছিল যে সেই সমস্ত জায়গায় খাবার পাঠানো তো দূরের কথা, একটা জনমানুষও কিন্তু সেখানে উপস্থিত হয়ে কোনো অবস্থাও তারা দেখে পর্যবেক্ষণও করতে পারেননি। এতটা খারাপ পরিস্থিতি হয়েছিল সেই সময়। তারপরেটা কি আসছে, ভারতে জাপানি আক্রমণের সম্ভাবনা। সীমান্তবর্তী এলাকায়, ভারতের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা আছে যেমন জম্মু কাশ্মীর থেকে শুরু করে নিচের দিকে পাঞ্জাব, এই সাইডে বলতে গেলে অরুণাচল প্রদেশ, এই সমস্ত যে সীমান্তবর্তী যে সমস্ত এলাকা ছিল এগুলো জাপানে আক্রমণ, অর্থাৎ এই সময় কিন্তু ভারতবর্ষে জাপানিরা একটা আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং যে কারণে ব্রিটিশ সরকার পোড়া মাটির নীতি ঘোষণা করেছিল। আর এই পোড়া মাটির নীতি মাধ্যমে কি হলো জানো, এই পোড়ামাটি নীতির মাধ্যমে নৌকো, মোটরযান, গরু গাড়ি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেল এবং যে ফলে কোনোভাবেই বাংলায় খাদ্য সরবরাহ আসতে পারলো না। সমস্ত খাদ্য আটকে দেওয়া হলো, যে কারণে আমাদের বাংলাতে খাদ্যের উৎপাদন একদম কমে গেল। পরের পয়েন্টটা আসছে সরকারি নীতি। সরকারি নীতি কি, বাংলার 50-এর মন্বন্তরের সময় অন্যান্য রাজ্য থেকে খাবার পাঠাতে চেয়েছিল, অন্যান্য প্রদেশ থেকে খাদ্য আমদানি করতে চেয়েছিল, কিন্তু ব্রিটিশ সরকার এটা করতে দেয়নি। ব্রিটিশ সরকার চারিদিক থেকে খাদ্য আটকে দিয়েছিল যাতে বাংলার মানুষরা খেতে না পায়। পরের পয়েন্টটা আসছে চার্চিলের ভূমিকা। চার্চিল কি, বাংলায় এতটা খারাপ পরিস্থিতি দেখে, বাংলায় এতটা খাবারের অভাব দেখে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা চারিদিক থেকে আমাদের বাংলাকে খাবার পাঠাতে চেয়েছিল।
তারা বলেছিল যে আমরা পূর্ণ জাহাজ ভর্তি খাবার বাংলায় পাঠাবো, যাতে বাংলার মানুষরা খেয়ে পড়ে বাঁচতে পারে। কিন্তু যুদ্ধের কারণে, অর্থাৎ যুদ্ধের কারণে জাহাজ সংকটের অজুহাত দিয়ে চার্চিল খাদ্য পরিবহনের জন্য কোনো জাহাজ ছাড়তে রাজি হননি, এবং যে কারণে খাদ্য সংকট আরও বেড়ে গেছিল। মানে যখন আমেরিকা, অস্ট্রেলিয়া যখন বলছিল যে আপনাদের বাংলায় তো খাদ্যের প্রচণ্ড অভাব, যখন ইংরেজদেরকে বলছে যে আপনাদের বাংলায় তো খাদ্যের প্রচণ্ড অভাব, আমরা তাহলে একটা গাড়ি, একটা জাহাজে করে মাল পাঠিয়ে দিচ্ছি, তখন চার্চিল বলেছিল না, এখন কোনো জাহাজ ফাঁকা নাই, সমস্ত জাহাজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওখানে চলে গেছে, তাই কোনোভাবেই তাদেরকে খাদ্য সরবরাহ করা যাবে না, কোনোভাবেই তাদেরকে খাবার দেওয়া যাবে না। এই ধরনের নানা পরিকল্পনা তারা করেছিল ইংরেজরা, এবং যে কারণে ভারতে কোনো খাবার আসেনি, বাংলাতে কিন্তু কোনো খাবার আসেনি, কোনো জাহাজ তারা বাংলায় পাঠাতে রাজি হয়নি, এবং যে কারণে খাদ্যের সংকট অত্যন্ত বেড়ে যায়। দিনের পর দিন যখন চাহিদার থেকে যোগানের পরিমাণ কমতে থাকে, তুমি দেখবে চাহিদা যদি বাড়ে আর যোগান যদি না থাকে, তাহলে সেটার দাম কিন্তু অনেকটাই বেড়ে যায়। যে কোনো জিনিসের দাম, যে কোনো, ধরো কোনো কারণে আজকে বাজারে সেই রকম আলু নেই, যদি কোনো কারণে আলু কম থাকে কিন্তু চাহিদা তো বেশি, তাই আলুর দাম যদি 40 টাকা থাকে কেজি, তাহলে সেই আলুর দাম 40 টাকা থেকে 120 টাকা কেজি পর্যন্তও হতে পারে, যেহেতু সেখানে চাহিদার তুলনায় চাহিদাটা বেশি, যোগানের পরিমাণ কম। আর যখনই চাহিদা বেশি আর যোগানের পরিমাণ কম হবে, তখনই কিন্তু খাদ্যশস্যের মূল্যটা বৃদ্ধি পেয়ে যাবে, এবং বাংলাতে সেই সময় খাদ্যশস্যের তীব্র সংকট দেখা গেছিল, এবং খাদ্যশস্যের দাম এতটাই আকাশ ছোঁয়া হয়েছিল যে মানুষ খাদ্য ক্রয় করতে না পেরে অভুক্ত থেকে গেছিল। পরের পয়েন্ট আসছে সরকারের অবহেলা ও উদাসীনতা। যখন বাংলার বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষ, চারিদিকে খাবারের সংকট, তখন সরকার বাইরে থেকে এনে খাদ্য সরবরাহ করতে চেয়েছিল, কিন্তু 50-এর মন্বন্তরে তারা কিন্তু সেরকম কোনো ভূমিকা নিতে পারেনি, কারণ বিভিন্ন ব্যবসায়ী এবং জাতীয় স্তরের নেতারা দুর্ভিক্ষের হুঁশিয়ারি দিলেও তারা কিন্তু কোনো ব্যাপারে এগিয়ে আসেনি। মানে ওই যে বললাম, বিভিন্ন নেতা মন্ত্রীরা, বিভিন্ন জমিদার শ্রেণীর লোকেরা কোনোভাবে যাতে বাংলায় খাদ্য আসতে পারে, কোনোভাবে যাতে বাংলায় খাবার খেয়ে যাতে সেই বাঙালিরা আবার যেন জেগে উঠতে না পারে, আবার যেন ভারতীয়রা না প্রতিবাদ করতে পারে, তার জন্য সরকার, অর্থাৎ ব্রিটিশ সরকার সহ উচ্চবিত্ত যে সমস্ত সুবিধাভোগী যে সমস্ত শ্রেণীরা ছিল, তারা সর্বদাই ভারতবর্ষকে, অর্থাৎ এই বাংলাকে সর্বদাই ডাউন করার চেষ্টা করেছিল। তারা কখনোই চাননি যে বাংলাতে আবার আন্দোলন হোক, কারণ আমাদের বাংলা এতটাই প্রতিবাদী হয়ে উঠেছিল, আমাদের বাংলাতে এত বিপ্লবীরা জেগে উঠেছিল, যে কারণে ব্রিটিশরা ভয় পেয়ে গেছিল যে হয়তো আমরা বেশি দিন আর এই ভারতবর্ষে রাজত্ব করতে পারবো না। আর তার জন্য তারা কিন্তু অনেক পরিকল্পনা তারা করতে পারত, আমাদের বাংলাকে বাঁচিয়ে তুলতে পারত। তারা যদি চাইতো তাহলে আমাদের বাংলাতে এই দুর্ভিক্ষ হতো না, এই 50-এর মন্বন্তর হতো না, এই 1943 সালে এই ঘটনা ঘটতো না। কিন্তু সরকারের উদাসীনতার জন্য, সরকারের অবহেলার জন্য বাংলাতে চরম নিমজ্জিত হয়, চরম দুর্দশা দেখা যায়, এবং 50-এর মন্বন্তর হয়। এরপরে কি? মজুতদারি। যখনই ভারতে জাপানি আক্রমণের একটা সম্ভাবনা ছিল, সেই সময় ভারতের সরকার খাদ্যকে যোগান রাখার উদ্দেশ্যে প্রচুর পরিমাণে খাদ্য নিজের জায়গায় মজুত করেছিল, এবং আগাম সংকটের অজুহাতে বহু ব্যবসায়ীরা তাদের খাদ্যগুলোকে নিজেদের গুদামে এনে মজুত রেখেছিল, তারা খাদ্যশস্য কিনে নিজের জায়গাতে এনে রেখেছিল, এবং সরকার বেআইনিভাবে মজুত করা এই খাদ্যের কোনো বন্টনের ব্যবস্থা করেনি, তারা কোনো ত্রাণ শিবির খোলেনি, তারা কোনো ত্রাণের জন্য কোনো ব্যবস্থাও কিন্তু তারা করেনি, যে কারণে কিন্তু আমাদের এই বাংলাতে খাদ্য সংকট ওঠে, এবং 50-এর মন্বন্তরের কারণগুলিকে এইভাবে কিন্তু আমরা ফুটে উঠতে দেখতে পাই। তোমরা দেখবে, তোমরা যখন বাংলা বইটা পড়বে, তোমাদের বাংলার 12-এর যে টেক্সট বুকটা আছে, সেই বইতে তোমরা দেখতে পাবে যে বাংলায় 50-এর মন্বন্তরের কারণ নিয়ে দুটো গল্প আছে। একটা সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলার অন্তর্গত হাত বাড়াও, এবং তার সাথে প্রথম গল্পটা কে বাঁচায় কে বাঁচে, যেটা মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিল, সেই গল্প দুটোতে আমরা কিন্তু এই 1943 সালের বাংলার 50-এর মন্বন্তরের বহু চিত্র খুঁজে পাই। এই দুটো গল্পে কিন্তু আমরা বহুভাবে আমাদের বাংলাকে অনুভব করতে পারি, শুধুমাত্র ইতিহাসে নাই, এই জিনিসটা আমাদের বাংলা
সাবজেক্টের সাথেও কিন্তু রিলেটেড আছে, তাই জন্য আমাদের পড়তে কিন্তু অনেকটাই সুবিধা হবে। কারণ 1943 সালে এই 50-এর মন্বন্তর হয়েছিল বলে মানিক বন্দ্যোপাধ্যায় দুটো চরিত্র আমাদের সামনে উপস্থাপনা করেছিলেন, একটা নিখিল আর একটা মৃত্যুঞ্জয়। ঠিক সেরকমই সুভাষ মুখোপাধ্যায়ও হাত বাড়াও বলে একটা গল্প লিখেছিলেন, সেটা বাংলাদেশের মানুষদের, যে অনাহারে খেতে না পেয়ে একটা মানুষের কি করে মাজা পড়ে যেতে পারে, মাজা ভেঙে যেতে পারে, অনাহারে খেতে না পেয়ে ফুটপাতে বহু লোকের মৃত্যুবরণ হতে পারে, মানুষ না খেয়ে মরতে দেখে সেখানে আমরা মৃত্যুঞ্জয় গল্পে পড়েছিলাম, কে বাঁচায় কে বাঁচাতে পড়েছিলাম, যে মৃত্যুঞ্জয় শেষে তাদের মতো হয়ে যেতে থাকে, তাই তো। তো এই ধরনের ইতিহাস এবং বাংলা রিলেটেড আমরা কিন্তু এখানে খুঁজে পাই। তাই অবশ্যই এই নোটটা কিন্তু এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নটা কিন্তু এবছর আসার চান্স প্রচণ্ড বেশি। যদি টেস্টে আসে তাহলে ফাইনালেও আসতে পারে, আবার টেস্টেও চলে আসলে ফাইনালে নাও আসতে পারে। তাই টেস্ট ফাইনাল দুটোর জন্যই কিন্তু এই প্রশ্নটাকে তোমরা রেডি করবে, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের জন্য যে খুশির খবরটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বলবো। তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবং আজকের এই পড়া থেকে তোমাদের একটা প্রশ্ন আমি তোমাদের সামনে রাখবো, দেখি তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারো কিনা। যখন জাপানরা যখন ভারতে আক্রমণের কথা চিন্তা করেছিল, জাপানরা যখন ভারতে আক্রমণের কথা ভেবেছিল, তখন খাদ্যশস্য মজুত করতে শুরু করেছিল। কারা খাদ্যশস্য মজুত করতে শুরু করেছিল? অপশান এ সাধারণ মানুষরা, এবং অপশান বি হচ্ছে জমিদার শ্রেণীর লোকেরা। তো চলো এই প্রশ্নটা তোমাদের সামনে রাখলাম, দেখি তোমরা কত তাড়াতাড়ি ঝটপট উত্তর দিতে পারো। তো আজকের মতো প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।